কালকে আমি জিজ্ঞাসা করেছি একটা ফেসবুক পোস্ট দিয়ে যে বাংলাদেশের মুক্তিবাহিনী কত সালে গঠিত হয়, আর ওখানে আমি লিখেছিলাম যে সম্ভাবনা আছে 90% মানুষ এটা সঠিক উত্তর দিতে পারবে না। ইভেঞ্চুয়ালি তাই হয়েছে যে আসলে 90%-এরও বেশি মানুষ সঠিক উত্তর দিতে পারেনি। ওখানে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে 1971 তো ছিলই, আর সঠিক উত্তর আপনারা যা ধরে নিচ্ছেন যে 1971 না। সো বাংলাদেশের মুক্তিবাহিনী নামের গুপ্ত বিপ্লবী সংগঠন গঠিত হয়েছিল আসলে 1964 সালে। এই ঘটনাটা আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন না, এবং এটা আসলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের বাংলাদেশ হিসাবে সবারই জানা উচিত। এবং এটার সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যেমন হচ্ছে রোহিঙ্গা একজন বিপ্লবী, মানে একজন বিপ্লবীতে জুলাই আগস্টে একজন গুলি খেয়ে মারা যায় পুলিশের, এবং সে একজন রোহিঙ্গা দেখে তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই ধরনের একটা আলোচনা আমি খেয়াল করেছি রিসেন্টলি যে মানুষজন করছেন। তো এই জিনিসটা আসলে কাইন্ড অফ কানেক্টেড, যে কেন তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বা দেওয়া হবে না আসলে। সো এই ব্যাপারটার সাথে কিভাবে কানেক্টেড আমি যদি বলি, কিভাবে 64 সাল বাংলাদেশের মুক্তিবাহিনী গড়ে ওঠার বছর হলো, যদিও টেকনিক্যালি আপনি অন্যান্য আরও অনেক আলোচনা আছে সেখানে আমি পরে যাইতে পারি, কিন্তু এখানে আমরা দেখব একজন শহীদের জীবনী, যিনি ছিলেন শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। তো মোয়াজ্জেম হোসেনের নৌ নাম্বার ছিল 574, অর্থাৎ উনি ছিলেন পাকিস্তান নেভির 574 নাম্বারের একজন নৌ অফিসার। সো 1957-এ উনি ছিলেন ইংল্যান্ডে, এবং তখনই উনি পরিকল্পনা করেন যে বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা সশস্ত্র সংগ্রাম মনে হয় দরকার। আমি বলছি 47 সালের পরে 10 বছর পার হয়েছে, সে সময় কার ভিশন, মানে 1957, তখনও 60s আমরা ঢুকি নাই, 6 দফা অনেক দূরে তখনও, এবং অফকোর্স 71 সাল মুক্তিযুদ্ধ অসংখ্য দূরত্ব, মনে হচ্ছিল যে তখন ওইটা অনেক অনেক দূরের ভবিষ্যৎ। তো 57-এ তিনি ইংল্যান্ডে থাকা অবস্থায় লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে চিন্তা করে দেখেছেন যে আসলে স্বাধীনতা আন্দোলন একটা করতেই হবে, এবং সেই আন্দোলনটা হইতে হবে সশস্ত্র, যেটা 58 সালে আসার পরে এইটাকে একটা বিদ্রোহের পরিকল্পনাতে ফেলা হয়। আর তাদের যেই ধারণাটা ছিল, যেই বাবলটা 1958-এ এই সশস্ত্র বিদ্রোহ করার কথা চিন্তা করছিলেন, তারা ধরে নিয়েছিলেন যে আসলে ওয়েস্ট পাকিস্তানকে বিট করতে গেলে, ইস্ট পাকিস্তানকে মুক্ত করতে গেলে অস্ত্র লাগবেই, এটা যুদ্ধ ছাড়া কখনো সম্ভব না স্বাধীনতা হওয়াটা, যেটা মানে অনেক প্র্যাকটিক্যাল একটা কথা। এবং এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে যখন তারা প্রস্তুতি নিচ্ছেন, মানে ওনারা তো সব আর্মড ফোর্সের লোকজন, তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে প্রথম মিটিংয়ে কিন্তু ছিল না অফকোর্স, কিন্তু পরবর্তীতে তারা ঠিকই রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। এবং আমরা যারা জানতে পারি ওনার জীবনী থেকে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান জানতেন, মৌলানা ভাসানী জানতেন, কর্নেল ওসমানী জানতেন, এবং অনেকেই ছিলেন যারা তখনকার অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন অফিসার্স। তাদেরকে বলা হয়েছিল যে আমরা আসলে একটা সশস্ত্র বাহিনী গঠন করছি, এবং এই বিষয়টাতে তারা একটা শাসনতন্ত্র লিখেছেন, যে নতুন একটা শাসনতন্ত্র লিখেছেন, রাষ্ট্রের নাম দিয়েছেন, পতাকা পর্যন্ত বানিয়েছেন, মানে ফুল ফ্লেজড রাষ্ট্রদ্রোহ আর কি, যেটা করতেই হতো, তারা হলে বাংলাদেশ পাওয়া যাইতো না। এবং ওইখানে এই প্ল্যানটা কোথায় করা হচ্ছিল সেই ব্যাপারে ডকুমেন্টেশন আছে। মনোরা দ্বীপের হিমালয়া নৌঘাটিতে এই পরিকল্পনা করা হয়। তারপরে সশস্ত্র বাহিনীতে বাঙালির বিদ্রোহের পরিকল্পনা কিন্তু এর আগে কখনো হয় নাই, এটা ছিল একদম পয়লা পরিকল্পনা। আর এখানে খুবই গোপনীয়তার সাথে যদিও করতেছে, বুঝতে পারতেছে কিছু লোকজন তো লাগবে, কিছু লোকজন ছাড়া একদম পুরোপুরি তো স্ট্যান্ড অ্যালোন হইতে পারে না এই ধরনের একটা আলোচনা। তারপরে 1960s-এ, মানে একদম 1960-তে পাকিস্তানে ফিরে আসেন উনি। 58 সালে তো এই জিনিসগুলো করেছেন, 60 সালে ফিরে আসছেন পাকিস্তানে। তারপরে একদম পাকিস্তানের ঘাটির মধ্যে বসে 1964-এ বাংলাদেশের মুক্তিবাহিনী নামের একটা গুপ্ত বিপ্লবী সংগঠন তিনি কিন্তু খুলেছেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই সংগঠন 6 থেকে 7টা বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগও করে যে আমাদের অস্ত্র দেওয়া, এবং এই সংগঠনের সাথে যোগাযোগ হয় ইন্ডিয়ান এম্বাসির প্রথম সেক্রেটারি মিস্টার পি এন ওঝার সাথে।
শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ হয় 1965-এর জানুয়ারি মাসে। অর্থাৎ 1965-এর জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান জানতেন যে এখানে একটা বিপ্লবী বিদ্রোহী সামরিক সংগঠন আছে যাদের নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিবাহিনী, এবং তারা অফার করেন যে আমরা এই ধরনের আলোচনা করছি, আমরা এই ধরনের আমাদের শাসনতন্ত্র আছে, আমাদের পতাকা আছে, এভরিথিং আমাদের কাছে আছে। এরপরে শেখ মুজিবুর রহমান তাদেরকে আশ্বাস দেন যে সর্বরকমের সহযোগিতা তোমরা পাবে। তার মধ্যে অন্যতম একজন বিদ্রোহী ছিলেন, বর্তমানে জীবিত ছিলেন, মানে যে যখন এই বইটা পাবলিশড হয় 2000 সালে সম্ভবত, তখনও মোহাম্মদ খুরশিদ ছিলেন নেভির, যিনি তখনও জীবিত। তিনি বলেন যে বিদ্রোহী গ্রুপের সাথে শেখ মুজিবুর রহমানের 3 থেকে 4 বার গোপন বৈঠক হয়েছিল। প্রতিবারই শেখ মুজিব তাদের কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন, সহযোগিতার কথা বলেছেন। এই মামলার 8 নম্বর আসামি, কোন মামলার আপনারা একটু পরে টের পাবেন যে মামলা কেন হয়েছিল এবং কেন তারা গ্রেফতার হয়েছিলেন। এই মামলার যে আসামি ছিলেন 8 নম্বর কর্পোরাল আব্দুস সামাদ, উনিও এটার সাথে ডিটো দিয়েছেন যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে। এবং অন্যান্য আসামিরাও, আব্দুর রৌফ কিন্তু ওখানে আসলে গোপনে বৈঠক করতেন, জিনিসগুলো মানে ডকুমেন্ট করতেন আর কি। তো 67 সালের 12ই জুলাই শেষ পর্যন্ত তিনি অস্ত্রের ব্যাপারে আলোচনা করার জন্যই, যে আমাদের গানস লাগবে, আমাদের উইপন্স লাগবে, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করব, তার স্টুয়ার্ড ছিলেন এবং আলী রেজাকে নিয়ে প্রতিনিধি দল বেলোনিয়া হয়ে আগরতলায় যান এবং ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেলের সাথে অস্ত্রের ব্যাপারে আলোচনা করেন। আপনি একটা স্বাধীন দেশের সেনাবাহিনীর অথবা নেভির অংশ হয়ে যদি অস্ত্র কেনার জন্য পাশের দেশে যান যে আমরা যুদ্ধ করব, সেই বৈঠকটাকেই আসলে আগরতলা ষড়যন্ত্র মামলাটা এটার ওপর ভিত্তি করে হয়েছিল। এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং রাষ্ট্রদ্রোহ কিন্তু করা হয়েছে। মানে আমার পুরো পয়েন্টটাই হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস যারা জানেন তারা অনেকে বলে কি আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলা, আসলে তো না মিথ্যা মামলা না, ওটা তো সত্য মামলা, এটা তো হিস্টোরিক্যালি প্রুভেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো কানেক্টেড ছিলেন, ওনাকে অনেকবার বলা হয়েছে, 3 থেকে 4 বার মিটিং করা হয়েছে 65 থেকে 66-এর 7 পর্যন্ত একদম। তার মধ্যে প্রতিবারই বঙ্গবন্ধু জানতেন যেখানে একটা বিদ্রোহ হবে, অস্ত্র কেনা হচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলা হচ্ছে, তাই না? মানে ইন্ডিয়ার যে মেটিকুলাসলি প্ল্যান ডিজাইনের সময় যখন বলা হয় না যে এদের সাথে তো অন্যান্য দেশের লোকজন যোগাযোগ করছে, আমেরিকান এমবাসি জায়গা দিয়েছে, সেগুলো আসলে কোনো গ্রাউন্ড না। আওয়ামী লীগ যেটা ভুল করেন যে আপনারা যদি কোনোভাবে মনে করেন যে এই আন্দোলনটা ঠিক হয় নাই করা, তাহলে এই ধরনের কথাবার্তা বলে লাভ নাই। আন্দোলন তো এমনিই হয়, মুক্তিযুদ্ধ তো এমনিই হয়েছে, যেখানে আপনি আগরতলা ষড়যন্ত্র মামলাতে এটা সত্যিকারের মামলা, এবং তারা তখন এই যে গ্রেফতার করে ফেলে আগরতলা ষড়যন্ত্র মামলাতে যাদের নাম ছিল, এবং পাকিস্তান আর্মির কাছে ভালোই ইন্টেল ছিল, যে কারণে তারা সবাইকে গ্রেফতার করে ফেলে। মোয়াজ্জেম হোসেন অফকোর্স গ্রেফতার হন এবং আর্মির ক্যান্টনমেন্টে তাদেরকে বন্দি করে রাখা হয়। পাশের সেটা ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, এবং তখন হচ্ছে এই প্ল্যানটা হয় পুরাটা যে আসলে মোয়াজ্জেম হোসেনের নামে মামলাটা না হয়ে হবে শেখ মুজিবুর রহমানের নামে। এতে 2টা সুবিধা ছিল, হয়তো আরও আছে, ওখানে আরও টেকনিক্যাল আলোচনা আছে মামলার, বাট এখানে আপাতত মোয়াজ্জেম হোসেনের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি যে যদি মোয়াজ্জেম হোসেনকে কেন্দ্র করে মামলাটা ঘুরে তাহলে কিন্তু সবাই কট খাবে খুব বড় করে, কারণ মোয়াজ্জেম হোসেন অনেকদিন ধরে রাকাম মনে করে যাচ্ছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, অস্ত্র কিনবে, অনেকগুলো দূতাবাসে যোগাযোগ করছে, এখানে বেশি খুঁড়তে গেলে কেঁচো সাপ সব বের হয়ে আসবে। এদিকে শেখ মুজিবুর রহমান একটা মোটামুটি বড় নাম রাজনৈতিকভাবে, তার পিছনে যদি ভালো মতো লাগা হয় সরাসরি সম্পৃক্ততা কিন্তু খুঁজে পাওয়াটা কঠিন, কারণ শেখ মুজিবুর রহমান কিন্তু এইগুলো করেন নাই, কিন্তু জানতেন। ঠিক যেভাবে জিয়াউর রহমান দায়ী শেখ মুজিবুর রহমানের মৃত্যুর জন্য, কারণ তিনি জানতেন অ্যাক্টিভ সেনাপ্রধান কিছু করেন নাই, সেরকম অ্যাক্টিভ পার্টি লিডার জানতেন কিন্তু সরকারকে পুলিশকে বলেন নাই। সেই হিসাব অনুযায়ী মানে এই মামলাটা আগরতলা ষড়যন্ত্র জিনিসটা কিন্তু আসলে ট্রু যে এটা হয়েছে। এবং এই সময় তাদের একটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে তারা একটা বড় গাড়িতে, 3য় পাঞ্জাব মেসের বন্দিশালাতে তাদের রাখা হতো, একটা বড় গাড়িতে করে স্পেশাল ট্রাইব্যুনালে তাদেরকে আনা হতো। ওই যে আপনাদের মনে থাকবে যে একটা ছবি আছে যে ট্রাইব্যুনালে আগরতলা ষড়যন্ত্র মামলা আসামিদেরকে নিয়ে আসা হইতো, যারা মুজিব মুভিটা দেখছেন তারা দেখছেন রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। তখন ওরা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গাইতে গাইতে উঠতেন ওইখানে। এবং এখানে যেটা হয় যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা ধরে রাখতে পারে নাই 21শে ফেব্রুয়ারিতে, কোন সালে জানি 60 না হ্যাঁ, তো 69-এর 21শে ফেব্রুয়ারিতে কিন্তু ছেড়ে দিতে হয়, কারণ তখন বাইরেও অনেক জাতীয়তাবাদী একটা বিপ্লব চলছে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে আসবে, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, মনে আছে আপনাদের হয়তো। তো 21শে ফেব্রুয়ারিতে শেখ মুজিবকে ছেড়ে দেওয়া হলো, শেখ মুজিবুর রহমান একটা বিগ থিংয়ে পরিণত হলেন, এবং 69-এ গণ অভ্যুত্থান হওয়ার পেছনে তার এই বিগ থিংয়ে পরিণত হওয়াটাও একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিন্তু এখানে আরও গুরুত্বপূর্ণ আলোচনা কি যে 67-এর অক্টোবরে একজন আসামি হচ্ছে আমির হোসেন যেটা করছেন যে পিন্ডিতে নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অফিসে
নিজে গেছে, নিজে গিয়ে বিদ্রোহ সংক্রান্ত অনেক গোপন ঘটনা লিখিতভাবে ফাঁস করে। ওইটা ফাঁস করার পরে তখন এখানে যারা ছিল, আমি এক্স্যাক্টলি শিওর না যে কীভাবে জিনিসটা আছে, ওই জিনিসগুলো আমাকে অন্যান্য সোর্স বের করতে হবে, কিন্তু তখন হচ্ছে সার্জেন্ট জহুরুল হককে বন্দি অবস্থাতেই 5ই ফেব্রুয়ারি 69-এ গুলি করে মেরে ফেলা হয়। কারণ তারা তখন জানে যে ষড়যন্ত্রটা করা হয়েছে এবং তারা তো অত্যাচার করছে, মানে অফকোর্স, মানে আপনার দেশে যখন এরকম একটা রাষ্ট্রদ্রোহের মামলা খুবই সেন্সিটিভ একটা জিনিস, অনেক সোলজার আছে যারা নিঃসন্দেহে মনে করছে যে পাকিস্তানের সাথে খুব খারাপ কাজ হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অন্য দেশের একটা বড় লিডার ইন্ডিয়ার সাথে হাত মিলাচ্ছে এটসেট্রা। যে কারণে পাকিস্তান শেখ মুজিবকে কেন গাদ্দার মনে করে, কারণ পাকিস্তানে এই ধরনের ইতিহাসের ধারা বিবরণীগুলো ঠিক মতন লেখা থাকে এবং তারা যেই বেনিফিট অফ ডাউট তো দিবেই না, কারণ এগুলো তো প্রত্যেকটা কাজই তো আসলে রাষ্ট্রদ্রোহেরই সামিল। সুতরাং তাদের অ্যাঙ্গেলটা আমি বুঝতে পারি যে কেন তারা হচ্ছে কোন কথাটা বলে। আমি এখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা কোট করি আপনাদের কাছে, যে 71-এর প্রথম দিকে সামরিক, বেসামরিক, অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর লোকদের সমন্বয়ে আবারও গঠন করেন গুপ্ত সশস্ত্র বাংলাদেশ মুক্তি বাহিনী 71-এর প্রথম দিকে। এবং এখানে ফেব্রুয়ারি মাসে গোয়েন্দা বিভাগের একজন বাঙালি অফিসার তাকে বলেন যে সরকার ইকবাল হল এবং তার উপর খুব ক্ষেপে আছে, যে কোনো সময় ইকবাল হলের উপর আক্রমণ হতে পারে এবং তাকে হত্যা করতে পারে। সো একটা বিশাল প্রশ্ন ছিল যে ইকবাল হলে কেন এরকম ব্রুটালি মিলিটারি স্ট্রাইক চালানো হয়েছে, যে নেমে ধামধুম গুলি করা শুরু হয়েছে সব জায়গাতে। তার কারণ হচ্ছে মোয়াজ্জেম হোসেন প্র্যাকটিক্যালি এর আগের 5-7 বছর ধরেই বন্দুক খুঁজতেছেন, বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেন, বন্দুক নিয়ে আসেন। তারপরে হচ্ছে ইন্ডিয়াতে যে আগরতলাতে ষড়যন্ত্র করে আসছেন, কর্নেলের সাথে যে বলছেন আমাদের গানস লাগবে, উইপন্স লাগবে, কি করবা বল, আমাদের শাসনতন্ত্র এরকম। এবং তারপরেও এই 70-71 এসে উনি কিন্তু বিভিন্ন যে বাংলাদেশের আর্মিতে, মানে পাকিস্তান আর্মি, পাকিস্তান নেভি, পাকিস্তান এয়ারফোর্সের বিভিন্ন বাঙালি অফিসারের সাথে উনি কোঅর্ডিনেট করার চেষ্টা করতেছেন যে আমরা একটা সশস্ত্র যুদ্ধ করব। সুতরাং পাকিস্তানের ইন্টেল ছিল রাইট যে বাঙালিদের কাছে অস্ত্র আছে, আর্মস কিধার হ্যায়। প্রশ্নটার শানে নজুল হচ্ছে এই জায়গাতে আর কি, যে বাঙালির কাছে অস্ত্র আছে, তারা অস্ত্র নিয়ে ঢাকার মধ্যে বসে আছে, ইকবাল হলে তো আছে হোতা যে সমস্ত অস্ত্র নিয়ে আসার ব্যবস্থা করতেছে। এই কারণে তারা ওই যে আপনার 25শে মার্চের স্ট্রাইকটা ছিল এরকম টাইপের, যে মানে আর্মি সেন্স থেকে যে তারা যাবে, যাওয়ার পরে সব জায়গা থেকে এই অস্ত্রধারীদেরকে নিকাশ করবে, ইফ নিডেড সবাইকে গুলি করে মেরে ফেলা হবে, কারণ রাষ্ট্রদ্রোহের অপরাধে আর কি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা মনে করি না যে আলোচনার নামে ইয়াহিয়া পিছাচ্ছিলেন সব কিছু। সো এখানে আমার মনে হয় যে আলোচনার নামে যেরকম ইয়াহিয়া খান সব কিছু পিছাচ্ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সব কিছু পিছাচ্ছিলেন। কারণ আমি এই জায়গাটা থেকে আমি পড়ে আপনাদেরকে বলি, 71 সালে মার্চের প্রথম সপ্তাহে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান মোয়াজ্জেম হোসেনকে একটা জরুরি বৈঠকে আমন্ত্রণ করেন। খেয়াল করে দেখবেন যে 71-এর মার্চের ফার্স্ট উইকে, মানে 7ই মার্চের আগে শেখ মুজিবুর রহমান তোফাজ্জল হোসেনকে ডাকেন যে আপনি আসেন, আমাদের একটা খুবই জরুরি কথা আছে। এবং এই বৈঠকে তিনি কি বলেন, দেশের বর্তমান অবস্থার একমাত্র সমাধান হচ্ছে সশস্ত্র আন্দোলন, অসহযোগ আন্দোলন না। এই কথাটা বলেছেন মোয়াজ্জেম হোসেন। এবং তিনি বলেন যে অস্ত্রশস্ত্র ক্রয় করার জন্য টাকা লাগবে। শেখ মুজিবুর রহমান তাকে বলেন যে টাকা আমরা দিব তোমাকে। 71-এর 16ই মার্চ, ইম্পর্টেন্টলি 71-এর 16ই মার্চ তার গুপ্ত সশস্ত্র বাংলাদেশ মুক্তি বাহিনীর কিছু সদস্য নিয়ে তোফাজ্জল হোসেন চলে গেছিলেন ফরিদপুরে, যশোরে, কুষ্টিয়াতে। এবং তারা খেয়াল করে দেখেন যে কোন সামরিক অবস্থানগুলোর কী অবস্থা। 22শে মার্চ তিনি ফিরে আসছেন। 24শে মার্চ খুব ভোরে জামান সাহেবের সাথে দেখা করেন। 71-এর 28শে মার্চ পল্টন ময়দানের জনসভায় জাতীয়তাবাদী দল নামে তার নবগঠিত দলের নাম ঘোষণা তারিখ নির্ধারণ করেছেন। কবে? 24শে মার্চে। কিন্তু তা তো আর করা সম্ভব হয় না, মানে উনি একটা দলের নাম ঘোষণা করে ওনাদের অ্যাক্টিভলি কিছু একটা করতেন হয়তো। কিন্তু 26শে মার্চে আসলে 6টা 15-তে সকালবেলায় ভোরবেলায় এলিফ্যান্ট রোডে অধ্যাপক আবুল হোসেন সাহেবের ভাড়া বাসা থেকে তাকে পাকিস্তানি আর্মির 26th ইউনিটের কর্নেল তাজের নেতৃত্বে পাকিস্তানের একটা ইউনিট আর্মির যাওয়ার পরে তাকে ওখানে গুলি করে মারা হয় এবং তার মৃতদেহের সাথে পাকিস্তানের গাড়ির মিলিটারি জিপের সাথে বেঁধে রাস্তার উপরে টেনে তার ডেড বডি নিয়ে চলে যাওয়া হয়। এটা হচ্ছে লাস্ট সিন আর কি তার ব্যাপারে। এটাই সর্বশেষ তথ্য যেটা হচ্ছে আমরা জানতে পারি। তো এই যে আমরা যে এই ধরনের ঘটনার কথা বললাম এবং তারপরে নিচে আরেকটা জায়গাতে 12 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে তাকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ হলেও তাকে বীরত্বসূচক খেতাব কেন দেওয়া হচ্ছে না তা নাকি ওনারা বুঝতে পারেন নাই, মানে দুদু খায় আর কি। সো এই ব্যাপারটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন যত যা বললাম এর মধ্যে মোয়াজ্জেম হোসেনের কর্মকাণ্ডের সাথে
বাংলাদেশ সরকার কেন অ্যাডমিট করে না জিনিসটা, তাকে কেন স্বীকৃতি দেয় নাই বা কোনো প্রতীক বা খেতাব কেন দেওয়া হয় না, তার কারণ হচ্ছে যে যদি আমরা ওনাকে খেতাব দেই তাহলে আমাদের স্বীকার করতে হয় যে 65 থেকেই বা 58 থেকে আমরা প্ল্যান করতেছি যে আমরা সশস্ত্র বিপ্লব করব। হ্যাঁ, এটা হয়তো সমগ্র বাংলাদেশের আলোচনা না, তবে মুক্তিবাহিনী কথাটা, যে মুক্তিবাহিনী যেটা অফিসিয়ালি যে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল এবং যে মুক্তিবাহিনী আসলে পুরোটা সময় ফাইট করছে সেটা কিন্তু ইতিহাস ডিফারেন্ট। বাট বাংলাদেশের মুক্তিবাহিনী নামের এই সংগঠন কিন্তু উনি গড়ে তুলেছেন এবং সেটা কিন্তু আসলে ওই ধারাটাকেই ত্বরান্বিত করছে যে আমাদের বন্দুক লাগবে, গানস লাগবে, ফাইট করতে হবে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে সব কিছুতেই ষড়যন্ত্র করতে হয়। একটা বিপ্লবকে সফল করতে হলে ষড়যন্ত্র করতে হয়, অনেক কিছু করতে হয়, যেটা আপনি উল্টাটা বলবেন পরে পরে বলবেন যে না, এটা হচ্ছে আমাকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে, আমরা তো ষড়যন্ত্র করি নাই, এটা আপনি বলবেন। এটা পলিটিক্সের একটা অংশ, এটা বিপ্লবেরই একটা অংশ। সুতরাং আওয়ামী লীগ মাঝে মাঝে মনে করে যে আচ্ছা, জুলাই বিপ্লবীরা যে শিবিরের পোলাপাঞ্জে লুকাই ছিল এ কারণে তাদেরকে ডিসক্রেডিট করা যাবে অথবা তাদের ক্রেডিবিলিটি চলে যাবে। তো আওয়ামী লীগের ক্রেডিবিলিটি তো যায় না। এই যেগুলো সব করা হয়েছে, করার পরে 71-71 বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তানের কিন্তু ডিফেন্স আছে, ওরা বলতে পারে যে আমরা প্রমাণ আছে যে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে। তো পাকিস্তান আর্মি, একটা দেশে আপনি রাষ্ট্রদ্রোহ করলে আপনাকে যাবে না ধরতে, আপনাকে গুলি করবে না তখন? তো যাবেই তো। আপনার যদি আর্মির একজন অফিসার যদি রাষ্ট্রদ্রোহ করে তো তাই গুলি করতে যাবে না? তো পাকিস্তানের ডিফেন্স তো আছেই, তারা বলে যে হ্যাঁ আমরা তো এই জন্যই গেছিলাম, এই জন্যই তো আমরা 25শে মার্চে যাই অস্ত্র নিয়ে। ইকবাল হলে হচ্ছে তোফাজ্জল অস্ত্র নিয়ে বসেছিল, হুইচ ইজ অলসো ট্রু। মানে তিনি আসলে অস্ত্র খুঁজতেছিলেন এবং এই ইন্টেলটা তো বাতাসের উপর ভিত্তি করে না, মিথ্যা কথা তো না যে বাঙালির কাছে অস্ত্র ছিল বলে আক্রমণ করা হয়েছে। বাঙালির কাছে তো আসলেই অস্ত্র ছিল, আক্রমণ করবে না কেন? সেই ডিফেন্সটাই পাকিস্তান আর্মি দেয়। পাকিস্তান আর্মির এভরি রাইট ছিল বাংলাদেশের এবং বাঙালিদের ওপরে ওই 25শে মার্চের স্ট্রাইকটা করার। ভুলটা কোথায় করছে আপনি আমাকে বলেন? ভুলটা করছে হচ্ছে তারা নির্বিচারে নারী, শিশু থেকে শুরু করে ছাত্র, আনআর্মড পিপল সবাইকে গুলি করে মেরে ফেলা শুরু করছে। তারা বেশি করে ফেলেছে, বুঝতে পারছেন? মানে লিগালি, পলিটিক্যালি এভরি গ্রাউন্ড ছিল পাকিস্তান আর্মির এবং পাকিস্তান সরকারের যে তারা 25শে মার্চের অপারেশন চালাতে পারবে। এই যে তোফাজ্জল হোসেনকে যে গুলি করে মেরে ফেললো, আমাদের একজন হিরো, আমাদের একজন জাতীয় বীর, তাকে গুলি করার অধিকার তো পাকিস্তান আর্মির ছিল। যে আপনি রাষ্ট্রদ্রোহ করছেন, আপনাকে ধরতে গেছে, গুলি করছে, কিন্তু তারা ঝামেলা করছে, তারা নিরীহ মানুষের ওপরও গুলি করছে। আওয়ামী লীগ এই একই ভুলটা করছে, 71-এর ভুল যেটা পাকিস্তান আর্মি করছে। যে আপনি যদি বলা যে শুধুমাত্র এসব রাষ্ট্রদ্রোহিতার নামে যাদের মামলা আছে বা অপরাধ আছে তাদেরকে গ্রেফতার করতো বা গুলি করতো, পৃথিবী কেউ পাকিস্তানকে কিচ্ছু বলতে পারতো না। তারা সেটা না করে যখন নির্বিচারে সবাইকে গুলি করা শুরু করে, কারণ তারা জানে না যে শত্রু কই আছে, ঠিক যেরকমটা শিবির করে, যে শিবিরের শত্রু কে আছে বোঝা যায় না। আমি 5 জনকে ধরবো, দেখা যাবে যে 5 জন বলবে আমি সাধারণ ছাত্র, আমি সাধারণ ছাত্র, আমাকে মারবেন না প্লিজ প্লিজ প্লিজ, আমাকে মারবেন না। এর মধ্যে একটা আবার শিবির যে হচ্ছে প্লট করতেছে সরকারের বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে। সো পাকিস্তান যেটা করছে যে সবাই গুলি করা শুরু করছে, যে তার মানে এই পুরাটাই শিবিরের আন্দোলন, পুরাটাই ভারতের আন্দোলন, পুরাটাই শেখ মুজিব এবং আওয়ামী লীগের আন্দোলন এবং পুরাটাই হিন্দুদের আন্দোলন বলে তারা নির্বিচারে সবাই গুলি করা শুরু করছে। আওয়ামী লীগ একই ভুল করছে। দেখেন, আপনি যখন বলেন যে ছাত্রলীগের উপরে আগে অ্যাটাক করা হয়েছে, আগে ঘুষি মারা হয়েছে, আগে মাইট দেওয়া হয়েছে, এগুলো ম্যাটার করে না। এই ধরনের ট্রিক অ্যান্ড এই ধরনের ট্রিক করে আমরা মুক্তিযুদ্ধ করছি, এই ধরনের ট্রিক করে আমরা স্বাধীন রাষ্ট্র পাইছি। প্রতিটা আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটবে। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হন তাহলে আপনাদের নিজেদের ইতিহাস তো জানতে হবে। অ্যান্ড আমি এটাতে কোনো প্রবলেম দেখি না। তোফাজ্জল হোসেনরা যে কাজ করছেন, গোপনে গোপনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং অস্ত্র কিনবেন, এই করবেন সে করবেন, এগুলো যে করছেন, এগুলো তো কোনো প্রবলেম দেখি না। তো বিপ্লব কেমনে করবো ভাই? আইন মেনে বিপ্লব করা যায়? আইন মেনে বিপ্লব করা যায় না। একইভাবে যখন শিবির জিতে গেছে বিপ্লব করে, তখন ওরা আইন মেনে করবে না। এই গ্রাউন্ডে আপনি শিবিরকে ধরার অনেক গ্রাউন্ড আছে, কিন্তু আপনি এই গ্রাউন্ডে ধরতে পারেন না যে সে কেন এমনি বিপ্লব করলো, সে কেন এমবেসি থেকে সাহায্য নিল, সে কেন লুকাই থাকলো, সে কেন শিবিরের হেল্প নিল, কেন এটাকে আপনি সাধারণ জনগণের আন্দোলন বলতে চান না কেন? শিবির এগুলো করছে তাই। তো আওয়ামী লীগ করে নাই, ভারতের সাথে ষড়যন্ত্র করে নাই আওয়ামী লীগ, আমরা করি নাই ষড়যন্ত্র, বাঙালিরা করে নাই ষড়যন্ত্র। বাঙালি তো আওয়ামী লীগের হেল্প নিছে। বাঙালিকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে নাকি আওয়ামী লীগের হেল্প নিয়ে হয়েছে আন্দোলনটা? বাংলাদেশ কি, বাঙালিরা কি ভারতের হেল্প নেয় নাই? নিশ্চিত তো। এবং তার মধ্যে প্রমিনেন্ট কারা ছিল? হিন্দুরা তো চোখ বন্ধ করে আওয়ামী লীগের সাপোর্টে ছিল না? তাই বলে কি এটা বাংলাদেশের সবার আন্দোলন না? ওই কথাগুলো সত্য বলে কি এটা শুধুমাত্র আওয়ামী লীগের আন্দোলন ছিল? মুক্তিযুদ্ধ ছিল না। অ্যাট দ্য সেম রেট জুলাই আগস্ট শুধু শিবিরের আন্দোলন ছিল না, ওটা জনগণেরই ছিল। এই দুটার পার্থক্য আপনাকে বুঝতে হবে এবং তারপরে বুঝতে হবে যে শিবিরকে এইসব কারণে ব্লেম করা যায় না।
একই কারণে আমি আওয়ামী লীগকে ব্লেম করি না এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমি সম্মানিত এবং গর্বিত বোধ করি, কারণ এগুলো সব কিছুই জায়েজ বিপ্লবের মধ্যে করা। রাষ্ট্রদ্রোহিতা করাই বিপ্লব ভাই। মানে আপনি বলতে পারেন না যে এমবাসির সাথে কথা বলা, 6-7টা এমবাসির সাথে পাকিস্তান টিকে থাকা অবস্থায় সার্বভৌম দেশ থেকে কথা বলছেন অস্ত্র কেনার জন্য, তো শিবির বললে দোষ কেন? তাহলে আমাকে বোঝান, শিবির কেন বলতে পারবে না এমবাসির সাথে অস্ত্র কেনার কথা? অস্ত্র কেন নিয়ে থাকতে হবে না 20,000? মানে ডিফারেন্সটা কি? আপনি সরকার তো ফেলবেন, সরকার ফেলাই তো আলটিমেট গোল, অথবা মানে নিজের দেশ পাওয়া হোক, সরকার ফেলা হোক, তো সরকার আপনি ফেলবেন না, আপনি শিবির অন্যান্য এমবাসির সাথে কাজ করবেন না, তো আপনার একটা নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থন পাবেন না, যেটা এখানে ইসলামিস্টরা হয়ে গেছে। সো এই ধরনের আলোচনা করে কখনোই ওদের আন্দোলনকে আপনি ডিসক্রেডিট করতে পারেন না, এটা আমি বলার চেষ্টা করছি। এবং এখানে আমি পরে একটা ভিডিওতে বলতে পারি যে কী কী কাজ করলে আপনারা জুলাই আগস্টের যারা হচ্ছে ইসলামিস্ট ধারার আন্দোলনকারী তাদেরকে ডিসক্রেডিট করতে পারেন, কী কী কাজ করলে হয়তো আওয়ামী লীগের মান সম্মান ফেরত আনতে পারেন, সেগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। কিন্তু এই সব টপিক নিয়ে যে আপনারা পোস্ট দেন না বারবার, এগুলা দিয়ে জনগণকে কিছুই করতে পারবেন না আপনি। বারবার আমি একটা ছাত্রলীগের কিছু ইতিহাস না পড়া পোলাপান আছে, তারা সবসময় পোস্ট দিয়ে যাচ্ছে যে দেখেন ছাত্রলীগ আগে অ্যাটাক করছিল শিবির, তো করবে না? ছাত্রলীগ একটা ঘুষি মেরে দেখবে ছাত্রলীগ কঠিন মাই দেয় নাকি, আপনি যে কারণে সবাই পিটানো শুরু করলেন, এটাই বলবে ওরা। তো আমরা প্রভোক করি নাই মিলিটারি নামানোর জন্য, আমরা প্রভোক করছি, আমরা অনেক প্রভোক করছি 25 মার্চে ম্যাসাকার ঘটানোর জন্য। তারপর ওরা ম্যাসাকারটা ঘটানো মাত্র আমরা ভিকটিম কার্ডটা প্লে করছি যে দেখো আমাদের সবাইকে মেরে ফেলছে, এখন আমরা একসাথে থাকতে পারবো না, স্বাধীনতা দাও। সো শিবির প্রভোক করবে আওয়ামী লীগকে যাতে আপনারা চাপাতি দিয়ে ডান্ডা দিয়ে সবাইকে পিটানো শুরু করেন, ছাত্রলীগের পোলাপান পিটানো শুরু করলে বলবে যে দেখছো কি মাইটটা দিচ্ছে, আর থাকতে পারবো না একসাথে, আমরা সরকার নামাইতে হবে। এটাই তো টোটাল পয়েন্ট। এটাকে বলে আপনি শিবিরকে ডিসক্রেডিট কেমনে করবেন? সো আমার খারাপ লাগে কি যে ইসলামিস্টদেরকে কীভাবে ডিসক্রেডিট করতে হবে এটা আওয়ামী লীগের প্রপাগান্ডা উইং অথবা আওয়ামী লীগের প্রচার উইং জানে না। আপনারা তখন আমার সাথে বৈঠক করেন, তারপর আপনাকে আমি বলি যে কোন কোন বিষয় নিয়ে কথা ছড়ায় কোনো লাভ নাই, ওগুলো সবই জায়েজ, এবং কোন কোন বিষয় নিয়ে কথা বলা উচিত যেগুলো আপনার ক্রেডিবিলিটি বাড়াইতে পারে সেগুলো নিয়ে আপনি বলেন না, কারণ আপনার মাথাতে কাজ করে যাচ্ছে এই টাকা করছে যেমন আমাদের সাথে অন্যায় হয়েছে, পাকিস্তানের সাথে তো অন্যায় করছি আমরা, সো হোয়াট, আমার বাংলাদেশ দরকার ছিল বাংলাদেশ আনছি, এটাই পলিটিক্স। ওদের দরকার ছিল শেখ হাসিনাকে ফেলে দেওয়া, শেখ হাসিনাকে ফেলছে, দ্যাটস দ্য পলিটিক্স দে হ্যাভ বিন প্লেয়িং। সো কিসের ভিত্তিতে আপনি ওদের গালি দিতে পারেন? নেক্সট আলোচনাতে আমি কথা বলবো যে কী করতে পারে আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের ইমেজ রিবিল্ড করতে, বাট যেগুলো এখন করা হচ্ছে সেগুলো সব কিছু জায়েজ। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।